এরপরে চলে আসি ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল ফর পটাশিয়াম। তাহলে দেখো পটাশিয়াম আমরা কি দেখলাম, পটাশিয়াম লিকি চ্যানেল দিয়ে পটাশিয়ামটা বাইরে বেরিয়ে যাচ্ছে। ওকে, এবারে দেখো দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ফর পটাশিয়াম টেন্ডস টু মুভ দ্য আয়ন আউট অফ দ্য সেল। তাহলে দেখো সেলের ভেতরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি ছিল, সেলের বাইরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন কম ছিল। তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য পটাশিয়াম সেলের ভেতর থেকে সেলের বাইরে বেরিয়ে আসবে। কিন্তু দেখো বাইরে তো পজিটিভ আয়ন্স বেশি ছিল, বা ইলেকট্রিক্যাল পটেনশিয়াল বাইরে তো পজিটিভ ছিল, সেই তুলনায় সেলের ভেতরে তো নেগেটিভ ছিল। তাহলে যখনই এই পটাশিয়ামটা বাইরে বেরিয়ে চলে আসবে, বাইরে অলরেডি একটা পজিটিভ ইলেকট্রিক আয়ন্সগুলো ছিল বা মেমব্রেন পটেনশিয়ালটা পজিটিভে ছিল, তখন কি হবে, এই পজিটিভ চার্জ এখানে বাইরে বেশি থাকার জন্য এ কি করবে, পটাশিয়ামকে বলবে দেখো অলরেডি এখানে আমরা পজিটিভ আয়ন্স বেশি রয়েছি, তুমি আর এপাশে এসো না, তুমি আবার এদিকে চলে যাও। সো এটা কি করবে, পটাশিয়াম আয়নটাকে আবার ভেতরে পুশ করবে। তাহলে কোন ফোর্সটা পটাশিয়াম আয়নটাকে আবার ভেতরে পুশ করছে, দ্যাট ইজ দ্য ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। তাহলে এখানে দুটো গ্রেডিয়েন্ট কাজ করছে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট পটাশিয়ামকে বাইরে পুশ করছে, ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট বাইরে থেকে পটাশিয়ামকে ভেতরে পুশ করছে। ওকে, তখন কি হচ্ছে, আলটিমেট কি হবে, আলটিমেট পটাশিয়াম বলবে দেখো বাবু আমি বারবার এই দিক দিয়ে বাইরে আসবো, এই দিক দিয়ে ভেতরে যাবো, এরকম করতে পারবো না। চলো তাহলে একটা স্টেডি পোটেনশিয়ালে চলে আসি, যে পোটেনশিয়ালে না পটাশিয়াম ভেতর থেকে বাইরে আসবে, না বাইরে থেকে পটাশিয়াম ভেতরে যাবে। সেই স্টেডি ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালটাকে বলা হচ্ছে দ্য ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল অফ দ্য পটাশিয়াম। তাহলে এই ইকুইলিব্রিয়াম পোটেনশিয়ালটা কিভাবে মেজার করা হয়, উইথ দ্য হেল্প অফ দ্য নান্সড ইকুয়েশন। ওকে, সায়েন্টিস্ট নান্সড কি বললেন, ঠিক আছে এই যে পটাশিয়াম বারবার এই দিক থেকে পুশ হচ্ছে আবার এদিকে পুশ হচ্ছে, তাহলে একটা স্টেডি স্টেটে চলে আসি, যে মেমব্রেন পোটেনশিয়ালে কিন্তু পটাশিয়ামটা একটা ইকুইলিব্রিয়াম স্টেটে থাকবে। তাহলে সেই মেমব্রেন পোটেনশিয়ালটা কত, বা সেই মেমব্রেন পোটেনশিয়ালটাকে কি বলা হবে, ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল ফর পটাশিয়াম। তাহলে এটা কীভাবে মেজার করা হয়, ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল ফর পটাশিয়াম ইকুয়াল টু দ্য RT/Fg, R equal to the gas constant, T equal to the absolute temperature, F equal to the electrical constant known as the Faraday, G এর ক্ষেত্রে হচ্ছে G is the valency এবং পটাশিয়াম এবং সোডিয়ামের ক্ষেত্রে ভ্যালেন্সি হচ্ছে 1 এবং RT/F এর ভ্যালু পেয়ে হচ্ছে আমরা 61 এবং লগারিদম পটাশিয়াম কনসেন্ট্রেশন অফ দ্য আউটসাইড অ্যান্ড পটাশিয়াম কনসেন্ট্রেশন ইনসাইড। পটাশিয়ামের কনসেন্ট্রেশন আউটসাইডে কত আছে দেখে নিন, পটাশিয়ামের ক্ষেত্রে আউটসাইড রয়েছে 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, তাহলে এখানে দিয়ে দিলাম 5 এবং ইনসাইডে পটাশিয়ামের কনসেন্ট্রেশন রয়েছে 150 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, তাহলে 5/150, তাহলে ভ্যালুটা দাঁড়াচ্ছে -90 মিলিভোল্ট। তাহলে নান্সড ইকুয়েশন অনুযায়ী ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল ফর পটাশিয়াম ইজ -90 মিলিভোল্ট, মানে যখন -90 মিলিভোল্টে এই নার্ভ সেলটা অবস্থান করবে তখন কিন্তু পটাশিয়ামটা একটা ইকুইলিব্রিয়াম স্টেটে থাকবে। এই দিক থেকে পটাশিয়ামের পাশে পুশ করবে না, এই দিক থেকে এইদিকে পুশ করবে না। নাও কাম টু দ্য ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল ফর ক্লোরাইড। তাহলে একই জিনিস, তাহলে ক্লোরাইডের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, ক্লোরাইডের কনসেন্ট্রেশন সেলের ভেতরে না বাইরে বেশি থাকে, দেখা যাক। ক্লোরাইডের কনসেন্ট্রেশন দেখো সেলের বাইরে বেশি রয়েছে, বাইরে প্রচুর ক্লোরাইড রয়েছে, ক্লোরাইড ক্লোরাইড ক্লোরাইড, এবং সেই তুলনায় সেলের ভেতরে ক্লোরাইড রয়েছে কম। তাহলে কি হবে, বাইরে ক্লোরাইড বেশি থাকার জন্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য ক্লোরাইড আউটসাইড থেকে ইনসাইডে পুশ হবে, কিন্তু সেলের ভেতরে তো অলরেডি নেগেটিভ আয়ন্স বেশি রয়েছে, বা ইনসাইড অফ দ্য সেল ইজ মোর নেগেটিভ। তাহলে কি হবে, ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট কিন্তু ক্লোরাইডকে আবার বাইরে পুশ করবে। ঠিক পটাশিয়ামের ক্ষেত্রে যেরকম মেকানিজম হচ্ছিল ক্লোরাইডের ক্ষেত্রেও তাই, কিন্তু এটা উল্টোটা কাজ করছে। এটা বোঝা গেছে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা বাইরে থেকে ভেতরে পুশ করছে এবং ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টটা ভেতর থেকে বাইরে পুশ করছে। তাহলে একই জিনিস, ক্লোরাইডও একটা স্টেডি স্টেটে আসতে চাইবে, যে স্টেডি স্টেটটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল ফর ক্লোরাইড। তাহলে সায়েন্টিস্ট নান্সড বললেন ওকে কোনো প্রবলেম নয়, আমি প্রবলেমটা সলভ করে দেবো, আমি মেমব্রেন পোটেনশিয়ালটা মেজার করে দেবো ক্লোরাইডের ক্ষেত্রে। একই জিনিস, ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল ফর ক্লোরাইড ইকুয়াল টু দ্য RT/Fg লগারিদম ক্লোরাইড এর কনসেন্ট্রেশন অফ দ্য আউটসাইড অ্যান্ড ক্লোরাইড কনসেন্ট্রেশন ইনসাইড। এক্ষেত্রে ভ্যালেন্সি অফ দ্য ক্লোরাইড ইজ -1। তাহলে দেখো RT/F এর ভ্যালু 61/-1 লগারিদম ক্লোরাইডের কনসেন্ট্রেশন আউটসাইডে কত রয়েছে 100, ইনসাইডে কত রয়েছে 7, তাহলে 100/7 ইকুয়াল টু দ্য -70 মিলিভোল্ট। সো ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল ফর ক্লোরাইড ইজ -70 মিলিভোল্ট। ঠিক একইভাবে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি সোডিয়ামের ক্ষেত্রে কত পাবো, ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল পাবো +65 মিলিভোল্ট। তাহলে এই নান্সড ইকুয়েশন দিয়ে আমরা কি মেজার করি, কোনো পার্টিকুলার আয়নের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল আমরা মেজার করতে পারবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো সেলে তো আর পার্টিকুলারলি একটা বা দুটো আয়ন্স থাকে না, অনেক আয়ন্স থাকে, অনেক পজিটিভ আয়ন্স থাকে, অনেক নেগেটিভ আয়ন্স থাকে। তাহলে এই টোটাল পজিটিভ এবং নেগেটিভ আয়ন্সগুলোকে নিয়ে যদি আমি একটা তাদের
সবার যদি ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল মেজার করব তখন সেটাকে কি বলবো, তখন সেটাকে বলা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। ব্যাপারটা বোঝা গেছে? যখন পার্টিকুলার আয়নের ক্ষেত্রে মেজার করছি ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল ফর দ্যাট পার্টিকুলার আয়ন হচ্ছে, কিন্তু যখন একটা পুরো সেলের কথা ভাববো যেখানে সব পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নস রয়েছে, তাহলে তাদের একসাথে যখন আমি ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল মেজার করবো সেটাই হবে আমার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। তো সেটার জন্য কিন্তু এই নানস্ট ইকুয়েশন ফর্মুলার হবে না। সেটার জন্য কোন সায়েন্টিস্ট এলেন? গোল্ডম্যান কনস্ট্যান্ট ফিল্ড ইকুয়েশনের মাধ্যমে, অথবা যেটাকে আবার বলা হয় গোল্ডম্যান হজকিন ক্যাজ ইকুয়েশনের মাধ্যমে আমরা কিন্তু আরএমপিটা মেজার করতে পারবো। তাহলে কি বলছে সেই ফর্মুলা? আরএমপি ইকুয়াল টু RT/F লগারিদম। এক্ষেত্রে দেখো পিকে হচ্ছে দ্য পারমিবিলিটি অফ দ্য পটাশিয়াম ইন্টু দ্য পটাশিয়াম কনসেন্ট্রেশন অফ আউটসাইড প্লাস পারমিবিলিটি অফ সোডিয়াম ইন্টু দ্য সোডিয়ামের কনসেন্ট্রেশন অফ আউটসাইড প্লাস পারমিবিলিটি অফ দ্য ক্লোরাইড অ্যান্ড ইন্টু দ্য কনসেন্ট্রেশন অফ ক্লোরাইড ইন দ্য আউটসাইড বাই একই জিনিস পিকে ফর পারমিবিলিটি অফ পটাশিয়াম ইন্টু দ্য potassium concentration inside, permeability of the sodium and into the concentration of sodium inside, permeability of the chloride and concentration of chloride inside. ব্যাপারটা বোঝা গেছে? তাহলে সেই অনুযায়ী ফর্মুলাটা যদি দেখি, RT/F এর ভ্যালু কত? 61 লগারিদমের ক্ষেত্রে এরপর আমাকে তাহলে জানতে হবে যে এই সোডিয়াম পটাশিয়াম এই যে আয়নসগুলো রয়েছে তার পারমিএবিলিটিটা আমাকে এবারে জানতে হবে। কি বলেছিলাম আমি একটু আগে? যে পটাশিয়াম ইজ মোর পারমিয়েবল দেন সোডিয়াম। কত টাইমস মোর পারমিয়েবল? 25 টাইমস মোর পারমিয়েবল। তাহলে এটাকে যদি আমি কম্পেয়ার করি, এবারে দেখো একটা জিনিস মেনলি হচ্ছে পটাশিয়াম এবং সোডিয়াম এই দুটো আয়নই কিন্তু আমার আরএমপিটাকে মেনটেন করে, কারণ এগুলোরই লিকি চ্যানেল রয়েছে। ক্লোরাইডগুলো যেহেতু লিকি চ্যানেল নেই, তাই ক্লোরাইডগুলো কিন্তু আমার আরএমপিটাকে মেনটেন করতে সেভাবে হেল্প করে না। তাহলে আমি ক্লোরাইডের কিন্তু ভ্যালুটা এখানে আর ইউজ করবো না, আমি মেনলি পটাশিয়াম এবং সোডিয়ামের ভ্যালুটাই আমি ক্যালকুলেট করে আলটিমেট আরএমপিটা আমি মেজার করবো। তাহলে দেখো পটাশিয়াম এবং সোডিয়ামের যদি আমি পারমিবিলিটি কম্পেয়ার করি এবং পটাশিয়ামের পারমিবিলিটি যদি 1 হয়, তাহলে সোডিয়ামের পারমিবিলিটি কত হবে? 25 টাইম লেস হবে, মানে হবে 0.04। আর পটাশিয়ামের ক্ষেত্রে যদি 1 ধরি, তাহলে দেখো পারমিবিলিটি পটাশিয়ামের ক্ষেত্রে হলো 1, আউটসাইডে পটাশিয়ামের কনসেন্ট্রেশন কত রয়েছে? 5, তাহলে 1 × 5। চলে আসি সোডিয়ামের ক্ষেত্রে, পারমিবিলিটি কত হবে? 25 টাইমস লেস দেন পটাশিয়াম, মানে যার ভ্যালু হচ্ছে 0.04 ইন্টু আউটসাইড অফ দ্য সোডিয়ামের কনসেন্ট্রেশন রয়েছে 150 বাই 1 ইন্টু, এটা তো 1ই থাকবে, পটাশিয়ামের কনসেন্ট্রেশন ইনসাইডে কত থাকে? 150 প্লাস সোডিয়ামের ক্ষেত্রে পারমিবিলিটি কত হবে? 0.04 এবং সোডিয়ামের ইনসাইডে কনসেন্ট্রেশন থাকছে 15। তাহলে আমি আলটিমেট যেটা পাবো 61 লগারিদম 5 + 6 এবং 150 প্লাস 0.6, তাহলে তার ভ্যালু আমি পাচ্ছি 61 লগারিদম 0.073 ইকুয়াল টু দ্য -69 মিলিভোল্ট, আর যেটা প্রায় অলমোস্ট -70 মিলিভোল্ট। এবং এক্ষেত্রে -1 কেন হলো? অ্যাডেড -1 মিলিভোল্ট অফ পটেন্সিয়াল জেনারেটেড ডিরেক্টলি বাই দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প টু দিস ভ্যালু। তাহলে আরএমপি কত পেলাম? নার্ভ সেলের ক্ষেত্রে আরএমপি পেলাম -70 মিলিভোল্ট। কোন ফর্মুলাতে পেলাম? ডিউ টু দ্য ফর্মুলা অফ দ্য গোল্ডম্যান কনস্ট্যান্ট ফিল্ড ইকুয়েশন, আর যেটাকে বলা হচ্ছে গোল্ডম্যান হজকিন ক্যাজ ইকুয়েশন। তাহলে দেখো এরপর যদি তোমার শর্ট নোট আছে নানস্ট ইকুয়েশন, তাহলে নানস্ট ইকুয়েশন এলে তোমাকে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল দিয়ে এখান থেকে তোমাকে শুরু করতে হবে, তারপর ডেফিনেটলি এই ফর্মুলা দিতে হবে। আর যদি গোল্ডম্যান ইকুয়েশনটা যদি আসে, তাহলে এটা মেনশন করে তোমাকে গোল্ডম্যান ইকুয়েশন এটা তোমাকে অবশ্যই মেনশন করতে হবে। বুঝতে পেরেছো? ক্যালকুলেশন দিতে হবে, ফর্মুলা দিতে হবে, তবেই শর্ট নোটটা কিন্তু ভালোভাবে হবে। এরপরে কমনলি ভাইভাতে একটা প্রশ্ন করা হয় যে আরএমপি কোন সেলের ক্ষেত্রে কত হয়? মেনলি 3টে এক্সাইটেবল সেলের ক্ষেত্রে মনে রাখতে হয়। একটা হচ্ছে ইন্টেস্টিনাল স্মুথ মাসেল। কীভাবে বলেছিলাম মনে রাখবে? তুমি ভোর 5টার সময় ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে কোথায় যাও? ইন্টেস্টাইন ক্লিয়ার করতে যাও, তাহলে ইন্টেস্টাইনের ক্ষেত্রে কত হবে? -50 মিলিভোল্ট। তারপরে কি হয়? 7টার সময় তুমি কি করো? ধ্যান করো মানে কোন টিস্যুর তুমি ফাংশন করছো? নার্ভ টিস্যুর ক্ষেত্রে আরএমপি হচ্ছে -70 মিলিভোল্ট। এরপরে তোমাদের 9টার সময় লেকচার ক্লাস থাকে এবং তোমরা দৌড়াতে লেকচার ক্লাস যাও, দৌড়াচ্ছ মানে স্কেলেটাল মাসেলের ফাংশন করছো, তাহলে স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে আরএমপি হচ্ছে -90 মিলিভোল্ট। এই তিনটে তো ভাইবা তোমাকে প্রশ্ন করা হবেই, ওকে? এবং তার সাথে শর্ট নোটটা তুমি রেডি রাখবে এবং এই এক্সপ্লেন হয়টা তুমি রেডি করে রাখবে, ওকে? তাহলে আজকে আলোচনা করলাম রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল সম্বন্ধে, ওকে? চলো, থ্যাংক ইউ।